নমস্কার, আমি সুকন্যা আবারও হাজির হয়েছি নতুন একটি গল্প নিয়ে। আমার গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন। গল্পের নাম রাত ৩:১০। লেখক শ্রীযুক্ত বরেন গঙ্গোপাধ্যায়। দিন কয়েক আগে পাহাড়পুরে সেই রহস্যজনক মৃত্যুর সংবাদ খবরের কাগজে ছাপা হয়েছিল। কাগজে এরকম অনেক ঘটনাই ছাপা হয়, তা নিয়ে কেউ বড় একটা মাথা ঘামায় না। কিন্তু সংবাদটা পড়ার পরই ডিটেকটিভ ব্রুটিশ পালিতের মাথায় কেমন একটা সন্দেহ চারা দিয়ে উঠল। ওটা মৃত্যু তো বটেই, তবে হত্যা না আত্মহত্যা? আসলে পাহাড়পুরের যে বাড়িটার কথা উল্লেখ করা হয়েছে সেই বাড়ির সঙ্গে সামান্য একটু স্মৃতি জড়িয়ে আছে ওর, আর তাতেই এরকম সন্দেহ। মনে পড়ল আজ থেকে প্রায় বছর ৫ আগে ওর এক বন্ধু অরুণ নির্জন ওই টিলার চূড়োর বাড়িটায় দিন ৭ জন্য বিশ্রাম নিতে গিয়েছিল। বাড়িটা প্রায় সারা বছর ফাঁকা থাকে। কখনো হয়তো বাড়িটার যারা মালিক বি লাল এস্টেট থেকে লাল ভ্রাতৃদ্বয় এখানে অবসর কাটাতে আসেন। ওরা সঙ্গীতপ্রিয় মানুষ। গানের আসর টাসর বসিয়ে কয়েকদিন খুব হইচই করে আবার এস্টেটে ফিরে যান। পরে আবার জেগে সেই অবস্থা হয়ে যায় বাড়িটার। যাই হোক, সেবার ওরা নিজের পরিচয় দিয়ে এস্টেট ম্যানেজার চন্দ্রিকা প্রসাদকে চিঠি লিখতেই অনুমতি পেয়ে গিয়েছিল। তারপর দিন ৭ ওখানে গা এলিয়ে কাটিয়েও গিয়েছিল। বাড়ির কেয়ারটেকার রামপিয়ারির যথেষ্ট বয়স হয়েছে। দীর্ঘ ৪০ বছর ধরে সে বাড়িটাকে আগলে রেখেছে। খুব বিশ্বস্ত আর কর্মঠ লোক, কিন্তু হালে বয়স হওয়ায় চোখে ভালো দেখতে পায় না। তেমন গা গতর খাটিয়ে যে কাজ করবে তাও আর করতে পারে না। ব্রতিশরা ওখানে হাজির হলে রামপিয়ারি জিজ্ঞাসা করলে, স্যার, আমি তো বুড়ো হয়ে গেছি, আপনাদের জন্য কি অন্য কাউকে ঠিক করে দেব? আরে না না পিয়ারি ভাই, তুমি নিজে যা পারো তাতেই আমাদের হয়ে যাবে। আমাদের জন্য কিছু ভেবো না তুমি। ওই বৃদ্ধ রামপিয়ারির উপরই ওরা ভরসা করেছিল এবং তাতে কিছুমাত্র ওদের অসুবিধা হয়নি। মনে পড়ছে কাঠের বাড়িটার সামনে টিলার মাথায় চারপাশে সুন্দর যত্ন করা লন আর ফুলের বাগান। বাড়িটার সামনের দিকে আঁকা বাঁকা একটা রাস্তা নিচের দিকে নেমে গেছে। এখান থেকে দেখলে মনে হয় রাস্তাটা যেন জঙ্গলের মধ্যে ঢুকে হারিয়ে গেছে। আর বাড়ির পিছনের দিকে চৌহদ্দি ছাড়লে অদ্ভুত রকম একটা খাদ, খাড়াই ৫০০-৭০০ হাত নিচের দিকে নেমে গেছে। ওই খাদে একবার গড়িয়ে পড়লে তার আর চিহ্ন পাওয়া যাবে না। তবে রক্ষে চট করে ওই খাদের মুখে গিয়ে পড়তেও পারে না। বাড়িটা সেখানে শেষ হয়েছে, সেখানে থেকে হাত ১০ তফাতে বিরাট একটা পাথরের চাই। হঠাৎ পাথরটার দিকে চোখ পড়লে মনে হবে যেন বিশাল আকারের একটা সিংহ বাড়িটার দিকে ওত পেতে বসে আছে। পাথরটা যেন কোনো শিল্পী কুড়ে কুড়ে ওরকম আকৃতি দিয়েছিলেন। অবিকল সেই কেশর, সেই চোখ, সেই মুখ। পাথরটা সম্পর্কে রামপিয়ারিকে জিজ্ঞাসা করেছিল ওরা, আচ্ছা পিয়ারি, এই যে সিংহের মুখের মতো দেখা যাচ্ছে, ওটা কি কোনো শিল্পী বানিয়েছেন? নেই বাবুজি, আধা বাংলা আধা হিন্দি মিশিয়ে পিয়ারি বলেছিল। অত বড় পাথরকে কেটে কেটে ওরকম একটা মুখ বানিয়ে তোলা কোনো মানুষের কাজ নয়, ভগবানই ওটা বানিয়েছেন। পিয়ারির মুখ থেকে ওরা জানতে পারে প্রায় ১০০ বছর আগে একবার একটা মারাত্মক ভূমিকম্প হয়েছিল। সেই ভূমিকম্পে পাহাড়পুরের একটা টিলা দুভাগ হয়ে যায়। এক ভাগ এখানে দাঁড়িয়ে আছে, তার ওপরেই এই বাংলো, আর একটা ধসে গিয়ে তৈরি হয়েছে ওই খাদ। সেই সময় নাকি এই কালো পাথরটা এখানে বসে যায়। ওটার সেই সিংহের মতো আকৃতি সে সময় তৈরি হয়ে যায়। ব্রতুত
হাঁ করে শুনলো। ওরা এই ডিটেকটিভ লাইনের লোকেরা কাহিনী বিশ্বাস করে না, হাসলো। আচ্ছা অরুণবাবু, কীরকম লোক ছিলেন গাড়োয়ান ভাই? বহুত বড়িয়া আদমি থা, খুব ভালো লোক। আর ওর ভাই বরুণলাল, ও ভি খুব ভালো লোক। ওদের কোনো শত্রু আছে কিনা জানো? গাড়োয়ান তাকিয়ে রইল। কি করে জানবো? তবে লোক দেখে তো বোঝা যায়, শত্রু থাকলে মানুষ অত দিলদরিয়া হয় না। ভাইয়ে ভাইয়ে কীরকম সম্পর্ক? গাড়োয়াল বলল, অত মিলমিশ খুব কম দেখা যায় বাবুজি। এই দেখুন না, অরুণলাল মারা গেছেন আর বরুণলাল পাগলের মতো হয়ে গেছেন, তাই বুঝি? আচ্ছা, ও বাড়ির কেয়ারটেকার রামপিয়ারিকে চেনো? জি বাবুজি, ও তো বুদ্ধা হয়ে গেছে, মাঝে মাঝে হাঁপানিতে কষ্ট পায়। ও ভি ভালো লোক। ও বাড়িতে এর মধ্যে কোনো লোক আসেনি? নেই বাবুজি, প্রত্যেকবার বাবুদের সঙ্গে অনেক গাইয়ে বাজিয়ে আসে। এবার কেবল ওরা দুজনেই, আর কাউকে আমরা দেখিনি। ততক্ষণে টাঙ্গাটা চড়াই উঠতে ভাঙতে একেবারে সেই বাংলোর কাছাকাছি চলে এসছে। বারান্দায় একটা বড় ল্যাম্প জ্বলছে। গাড়োয়ান বলল, ওটা রোজই জ্বলে, সাহেবরা এ বাড়িতে এলেই ওটা জ্বালিয়ে রাখে রামপিয়ারি। এটাই চিহ্ন যে এই বাড়িতে এখন সাহেবরা রয়েছেন। গাড়িটা বাংলোর সদর অবধি চলে এলো। গাড়ি থেকে নেমে পড়ল ব্রতীশ। প্রথমে রামপিয়ারি খোঁজ করতে হবে। গাড়োয়ানকে বলল, একটু দাঁড়াও ভাই, দেখে নি। ধীরে বাংলোয় বারান্দায় উঠে এলো ব্রতীশ। বাড়িটা কেমন নিস্তব্ধ। এখানে রামপিয়ারি যে এখন কোথায় কে জানে। একবার এপাশ ওপাশ করলো, আর ঠিক সেই সময় চমকে উঠলো, কে কে ওখানে? ভারী গলা। ব্রতীশ স্থির হয়ে দাঁড়িয়ে উত্তর দিল, আগে আমি। লোকটার পরনে আলখাল্লার মতো ঢিলেঢালা একটা পোশাক। এগিয়ে এলো। আমি কে? আগে আমি কলকাতা থেকে এসেছি, নিজে পরিচয় দিল ব্রতীশ। তারপর শুধালো, আপনি কি বরুণলাল? লোকটা হাত দুটো জড়ো করে ধরল ব্রতীশের। হ্যাঁ, আমি বরুণলাল, কিন্তু কিছুদিন আগে আমার কোনো আলাদা পরিচয় ছিল না। আমি আর আমার দাদা একসঙ্গে মিলে একটাই নাম ছিলাম, অরুণ বরুণলাল। তাই থেকে আমাদের জমিদারির নামকরণও হয়ে গিয়েছিল এ বি লাল এস্টেট। লোকে ওই নামেই চিনত আমাদের। আপনাকে সাহায্য করতে পারলে আমি নিজেকে ধন্য বলে মনে করব। বরুণলাল আবার হাত দুটো জড়িয়ে ধরলেন ব্রতীশের। আমি আপনার মতোই কারো একজনের কথা ভাবছিলাম। জানেন, দাদার মৃত্যুর পর একটি দিনের জন্য আমি ঘুমোতে পারিনি। কিছুতেই বিশ্বাস করতে পারছি না দাদা নেই। এই দেখুন না, এই রাতেও আমি বিছানায় শুয়ে থাকতে না পেরে বাইরে এসে ঘুরে মরছি। ব্রতীশ টাঙ্গাওয়ালাকে পয়সা মিটিয়ে ছেড়ে দিয়ে এলো। এমন সময় রামপিয়ারিকে দেখা গেল, সারা গায়ে কম্বল জড়ানো, শরীরটা যেন আরো ভেঙে পড়েছে। রামপিয়ারি ওকে চিনতে পেরে সেলাম করলো, ভালো আছো? তোমার দুদিনের খবর পেয়ে চলে এলাম। রামপিয়ারি কিছু বলার আগেই আবার বরুণলাল এগিয়ে এলেন। পিয়ারি বাবুকে গেস্ট হাউসের দরজায় খুলে সব কিছু বুঝিয়ে দাও। এখন একটু বিশ্রাম করে নিন ব্রতীশ বাবু, কাল ভোরে উঠে আপনার সঙ্গে কথা বলবো। ব্রতীশ এমনিতেই খুব ক্লান্ত হয়ে পড়েছিল, আপত্তি করল না। রামপিয়ারি ব্রতীশকে সেই আগেকার ঘরটাতে এনে বসালো। বিছানার চাদর টাদর বিছিয়ে আবার সেলাম ঠুকলো। আমি যাই বাবুজি। ব্রতীশ বাধা দিল না, যাও। পরে রামপিয়ারি বেরিয়ে গেলে ও দরজা বন্ধ করে শুয়ে পড়ল। আহ, সত্যি সত্যি এখন একটু ঘুমের দরকার। বোধহয় একটু চোখ জুড়িয়ে এসছিল ওর। হঠাৎ দরজায় টুক টুক করে শব্দ। টর্চটা মুঠোয় চেপে ধরে ব্রতীশ দাঁড়ালো। কে? দরজা খুলল, কথা আছে। ব্রতীশ বুঝলো বরুণলালেরই গলা। এগিয়ে গিয়ে দরজা খুলল ব্রতীশ। আপনার ঘড়িতে এখন কটা বাজে বলবেন? আগে ঘড়িতে এখন রাত 3টে। তার মানে
আরও 10 মিনিট সময় আছে। মানে? ব্রতীশ কেমন বোকার মতো দাঁড়িয়ে রইল। আরও 10 মিনিট পরে কি হবে? 3:10 সময় দাদার মৃত্যু হয়েছিল, আর সেই জন্যই এই সময়টা আমার কাছে বড় মর্মান্তিক। ব্রতীশ কথা খুঁজে পেল না। আসুন না, ঘটনাটা আপনাকে বুঝিয়ে বলি। ব্রতীশের গায়ে জামা পরে বেরিয়ে এলো। আসুন দাদা, ঘরটা দেখে যান। বরুণলাল পিছনে পিছনে এগিয়ে এলো। ব্রতীশ ঠিক বিপরীত দিকে মিউজিয়ামের পাশের একটা ঘরে ঢুকে পড়ল ওরা। উপরে ঝাড়লণ্ঠন ঝুলছে, কেমন একটা স্বপ্নময় পরিবেশ। ঘরে 2টো খাট, একটাতে বিছানার ওপর বাঁধানো ছবি, তার উপর কিছু ফুল ছিটিয়ে রাখা। ব্রতীশ শুধালো, এই কি আপনার দাদার ছবি? হ্যাঁ, এই খাটেই দাদা থাকতো, আমি আর দাদা। ব্রতীশ ছবিটার দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকলো, তারপর শুধালো, তা কি হয়েছিল বলবেন? হ্যাঁ বলবো, সব বলবো। জানেন নিশ্চয়ই আমরা দুজনেই কিছু গানের চর্চা করতাম। গাইয়ে কাউকে দেখলে পাগল হয়ে উঠতাম। তাছাড়া গানের সমজদার পেলেও আর কথা নেই। আমরা তার জন্য সব কিছু করতে পারতাম। তা এখানে সেই গানের লোভেই আমরা দুজনে ছুটে এসেছিলাম। গানের লোভে এখানে কেন? খবর পেয়েছিলাম সূর্য শঙ্কর এখানে বিশ্রাম করার জন্য 2 দিন থাকতে চেয়ে আমাদের এস্টেট ম্যানেজার চন্দ্রিকা প্রসাদের কাছে চিঠি পাঠিয়েছিলেন। সূর্য শঙ্কর এখন গানের জগতের সূর্য, তার সঙ্গ পাওয়া কি সোজা কথা? আমরা দুজনেই এখানে চলে এলাম। যথাসময়ে সূর্য শঙ্করও এলেন, কিন্তু এলেন একা। এসে আমাদের দেখে কেমন অবাক হয়ে গেলেন, একটু বিরক্তও হয়েছিলেন। আসলে একা থাকতে চেয়েছিলেন উনি। আমরা তাকে ধরে বসলাম, গান গাইতে হবে। সে কি, আমি গলাকে বিশ্রাম দেওয়ার জন্য তো এখানে এসেছি, আমরা নাচোর বান্দা। শেষটায় সূর্যশঙ্কর গাইলেন, দাদা অরুণলালও গাইলেন। দুজনেই গানের লড়াই হলো অনেকক্ষণ। শেষটায় মনে হলো সূর্যশঙ্কর দাদার কাছে হেরে গেলেন। সে কি উত্তেজনা আমাদের! একটু চুপ করে রইলেন বরুণলাল, পরে আবার বলতে শুরু করলেন, তা বুঝলেন ব্রতীশবাবু, সেদিনও গান গাইতে গাইতে এমনি রাত 3টে বেজে গিয়েছিল। দাদা বললেন, আসুন ওস্তাদ সূর্যশঙ্কর, আমরা পিছনে সেই সিংহ মূর্তির কাছেই যাই। ওখানে ওই সিংহের উপর পা ছড়িয়ে বসু একটা প্রভাতী রাগ ধরি। পেছনে সেই খাদের দিকে প্রশ্ন ব্রতী। হ্যাঁ, কাদের মুখে যে সিংহ মূর্তিটা আছে, চলুন না আপনাকে দেখাই। আবার ওরা ঘর থেকে বেরিয়ে এলো। আসুন আসুন, ব্রতীশকে টেনে নিয়ে এলেন খাদের দিকে বরুণলাল। চাঁদের আলোয় ঝলমল করছে চারপাশ। ব্রতীশ দেখলো চাঁদের আলো পড়ে সিংহ মূর্তিটা আরো জীবন্ত হয়ে উঠেছে। বরুণলাল বললেন, দেখুন তো এখন কটা বাজে? ব্রতীশ আবার ঘড়ি দেখলো, 3:10। হ্যাঁ, এই সেই সময় দাদা সিংহ মূর্তির ওই মাথার ঠিক উপরে এইভাবে উঠে পড়েছিলেন। বরুণলাল তত্তর করে পাথরের গা বেয়ে উপরে একবার সিংহর মাথায় গিয়ে বসে পড়লেন। ঠিক এই জায়গায় দাদা ডাকলেন, আসুন সূর্যশঙ্কর ওস্তাদ, আসুন, উঠে আসুন। সূর্যশঙ্কর উঠলেন খুব ধীরে ধীরে। তারপর দাদার একেবারে নাগালের মধ্যে এসে বললেন, আপনি আজ গান গেয়ে আমাকে হারিয়ে দিয়েছিলেন অরুণলাল। কিভাবে, যেভাবে সংবর্ধনা জানাবো বুঝতে পারছি না। ব্রতীশ ঠোঁট দিয়ে মৃদু একটা শব্দ বেরোলো। আর পেছবেন না বরুণবাবু, হেসে উঠলেন বরুণলাল। তারপরে ঘটনাটা শুনবেন না? বলুন, ওখানে বসেই বলুন, আর পেছবেন না। বরুণ হাসলেন, কিন্তু দাদাও এখানে বসেই প্রভাতী রাগ ধরেছিল, আর ঘড়িতে তখন
ঠিক 3:10। সূর্যশঙ্কর আলতো করে একটা ধাক্কা দিয়ে চিরকালের মতো থামিয়ে দিলেন। পাশ 700 ফুট খাদ, নিচে পড়ে টুকরো টুকরো হয়ে গিয়েছিল দাদা। কিন্তু আপনি আরো পেছোচ্ছেন কেন বরুণবাবু? পড়ে যাবেন যে। আসুন না, সূর্যশঙ্কর যেভাবে দাদাকে ধাক্কা দিয়েছিলেন সেভাবে একটা ধাক্কা দিন না আমাকে। কিভাবে দাদা পড়েছিলেন দেখাই। কি পাগলামি করছেন বরুণবাবু? বুকের ভেতরে শিরশির করে উঠল ব্রতীশের। কিন্তু ততক্ষণে নাটকীয় সেই ঘটনাটি ঘটে গেল। ব্রতীশ চিৎকার করে উঠল, বরুণবাবু! 500-700 ফুট খাদের নিচে বরুণবাবুর দেহটা ততক্ষণে ছিটকে পড়ে টুকরো টুকরো হয়ে গেছে। পরের ঘটনা খুবই সামান্য। চেঁচামেচিতে উঠে এসেছিলেন রামপেয়ারি। বাবুজি, সাহেব একটা খত রেখে গেছে আমার কাছে, সকালে আপনাকে দিতে বলেছিল। চিঠিটা খুলে পড়তে শুরু করলো ব্রতীশ। ব্রতীশবাবু, আমাকে ক্ষমা করবেন, এ রাস্তা ছাড়া আমার আর কোনো উপায় ছিল না। সূর্য শঙ্কর আর বরুণলাল যে একই ব্যক্তি, নিশ্চয়ই এতক্ষণে তা বুঝতে পেরেছেন। নমস্কার, শেষ হলো আজকের মতো আমার গল্প পাঠ। আমার নিয়মিত গল্প পাঠ এই চ্যানেলে রোজই হবে। আপনারা একটু দয়া করে শুনবেন এবং আমাকে উৎসাহিত দেবেন, কমেন্ট জানাবেন। তাহলে আজকের মতো এখানেই শেষ হলো।